ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ক্লাস। আজকে আমাদের টপিক ক্লাস 12-এর একটি কবিতা, দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ বাই জন কিটস। এই কবিতাটির অরিজিনাল নাম যদিও অন দ্য গ্রাস হপার অ্যান্ড ক্রিকেট। জন কিটস ইংরেজি সাহিত্যের একজন রোমান্টিক কবি। লর্ড বায়রন শেলির সাথে তিনিও দ্বিতীয় প্রজন্মের রোমান্টিক কবিদের একজন ছিলেন, সেকেন্ড জেনারেশন অফ রোমান্টিক পোয়েটস। ফার্স্ট জেনারেশন অর্থাৎ প্রথম প্রজন্মের রোমান্টিক কবিদের মধ্যে যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ব্লেক, তাদের কবিতা তোমরা ক্লাস 11, ক্লাস 12-এ পড়েছ। ইনি দ্বিতীয় প্রজন্মের সেকেন্ড জেনারেশন অব রোমান্টিক পোয়েটদের মধ্যে পড়েন। তবে সমালোচকদের দৃষ্টিতে কিটসের কবিতা খুব একটা উচ্চ মর্যাদা পায়নি এবং তিনি ভীষণভাবে ক্রিটিসাইজড হয়েছেন সমালোচকদের দ্বারা। তাঁকে ককনি স্কুল অফ পোয়েট্রি সদস্য হিসাবে ব্যঙ্গ করা হতো, কিন্তু তার মৃত্যুর পরে তার কবিতাগুলো সঠিক মূল্যায়ন পেতে শুরু করে এবং 19 শতকের শেষ দিকে তিনি অন্যতম জনপ্রিয় ইংলিশ কবির স্বীকৃতি পান। যক্ষা রোগ যেমন আমাদের দেশের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের প্রাণ কেড়ে নিয়েছিল, ঠিক তেমনভাবে এই একই রোগ, যক্ষা রোগ, কবি কিটসেরও জীবন কেড়ে নিয়েছিল মাত্র 25 বছর বয়সে। মাত্র 4-5 বছর তিনি কবিতা লিখেছেন হয়তো। কিটস তার 4-5 বছরের পোয়েটিক ক্যারিয়ারে 18টি ওড এবং 61টি সনেট লিখে গেছেন, 18 ওডস অ্যান্ড 61 সনেটস। কিটস তার এই ওডগুলোর জন্য ভীষণভাবে জনপ্রিয়। কবি কিটস যদি এই ওডগুলোই শুধু লিখে যেতেন তাহলেও ইংরেজি সাহিত্যে তিনি একই রকম জনপ্রিয় এবং মর্যাদা পেয়ে থাকতেন। ম্যাথু আর্লন তার সম্পর্কে বলেছেন, হি ইজ উইথ শেক্সপিয়ার। কিটস যদি আরও কিছু বছর কবিতা লিখে যেতে পারতেন তাহলে তিনি শেক্সপিয়ারের সমকক্ষ হয়ে উঠতে পারতেন হয়তো। কবি কিটস তার আগের বিভিন্ন কবি, স্পেন্সার বিশেষ করে, চসার, মিল্টন, এনাদের দ্বারা ভীষণভাবে প্রভাবিত ছিলেন। তিনি গ্রিক সাহিত্যের দ্বারাও ভীষণভাবে প্রভাবিত। তার বিভিন্ন কবিতাতেই আমরা গ্রিক সাহিত্যের বিভিন্ন চিত্রকল্প পেয়ে থাকি। কবি কিটস এমন অনেক কিছুই দেখতে বা শুনতে বা অনুভব করতে পারতেন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহাতক, এই পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে। প্রকৃতির রূপ, রস, গন্ধ, স্পর্শের মধ্যে তিনি কল্পনা করতেন। তাই তাকে বলা যেতে পারে সৌন্দর্যের পূজারী। ওয়ার্ডসওয়ার্থকে যেমন বলা হয়ে থাকে প্রকৃতির কবি, ওয়ার্শিপার অফ নেচার, প্রকৃতির পূজারী, কিটসকে বলা হয়ে থাকে সৌন্দর্যের পূজারী, ওয়ার্শিপার অফ বিউটি। হি ইজ এ সেন্সুয়াস পোয়েট। কবি কিটসের বিশেষত্ব শুধু সৌন্দর্যের বর্ণনায় ছিল না, ছিল প্রকৃত সৌন্দর্য খুঁজে বের করার সক্ষমতার মধ্যে। আপাত দৃষ্টিতে তুচ্ছ বস্তুগুলোর মধ্যে তিনি পেয়েছেন সৌন্দর্য। যেমন আমাদের এই কবিতাতে, দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ, এই কবিতাতে দুটো ক্ষুদ্র পতঙ্গ, ভেরি টিনি ইনসেক্টস, গ্রাসহপার, ঘাসফড়িং, আর ক্রিকেট, ঝিঝি পোকা, এই দুটো পতঙ্গের মধ্যে তিনি পেয়েছেন সৌন্দর্য। তাদেরকে তিনি তার কবিতার মূল চরিত্র করেছেন, কোনো গায়ক পাখিকে করেননি বাকি কবিদের মতো। তিনি বিষণ্ণতাকে বলেছেন সৌন্দর্যের পরিপূরক তার কবিতায়। তার কাছে প্রকৃতির মধ্যে লুকানো এই গভীর সৌন্দর্যের উপলব্ধিই হলো মহান সত্য। তাই তিনি তার কবিতায় বলেছেন, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। আরও এক কবিতায় তিনি বলেছেন, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। কবি কিটস তার 4-5 বছরের এই পোয়েটিক কেরিয়ারে তিনি অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। সমালোচকদের দ্বারা তীব্রভাবে সমালোচিত হয়েছেন, ভাই টমের অকাল মৃত্যু দেখেছেন, তার প্রেমিকা ফ্যানি ব্রাউনির সঙ্গে তার বিচ্ছেদ, এসবের মধ্যেও তিনি যে কাব্য রচনা করেছেন তা সত্যি অতুলনীয়। তিনি বলে গিয়েছিলেন, তাই তার সমাধিলিপিতে লেখা রয়েছে, হেয়ার লাইজ ওয়ান হুজ নেম ওয়াজ রিট ইন ওয়াটার। এখানে যিনি শুয়ে রয়েছেন তার নাম জল দিয়ে লেখা। এবারে আমরা আসি আমাদের পাঠ্য কবিতা, দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো যেগুলো আমাদের পরীক্ষায় এমসিকিউ বা এসএকিউ প্রশ্ন হিসাবে আসতে পারে। যেমন এই কবিতাটির অরিজিনাল টাইটেল অন দ্য গ্রাস হপার অ্যান্ড ক্রিকেট, খুব গুরুত্বপূর্ণ। এই কবিতাটি লেখা হয় 30 ডিসেম্বর 1816, 1816 খ্রিস্টাব্দে। এই বছরেই কবি কিটস তার মেডিকেল প্রফেশন ছেড়ে পুরোপুরি কাব্যজগতে মনোনিবেশ করেন। এই কবিতাটির অকেশন, এই কবিতাটি লেখার পেছনে বেশ সুন্দর একটি গল্প রয়েছে। মানে 30 ডিসেম্বর 1816 এই দিনে
কিটস এবং তার বন্ধু বা মেন্টর লে হান্ট দুজনে একটি কবিতা লেখার প্রতিযোগিতা করেন। 15 মিনিটের মধ্যে একটি সনেট লিখতে হবে। সনেটের বিষয়বস্তু হচ্ছে দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট, ঘাসফড়িং আর ঝিঝি পোকা। তো দুজনেই একটি করে সনেট লেখেন। তার মধ্যে কিটসের সনেটটি বিজয়ী হয়। লে হান্ট যখন কিটসের সনেটটি পড়েন তিনি মুগ্ধ হন। সনেটের শেষের দিকে তিনি যখন পড়ছেন তিনি বলে ওঠেন, দ্যাটস পারফেক্ট, ব্র্যাভো কিটস। কিটস অবশ্য লে হান্টের সনেটকে বেশি গুরুত্ব দেয়। লে হান্টের সনেটটাও কোনো অংশে কম ছিল না। লে হান্টের সনেটের 2 লাইন লক্ষ্য করো, ভীষণ সুন্দর লিখেছেন। ও সুইট অ্যান্ড টিনি কাজিন্স দ্যাট বিলং, ওয়ান টু দ্য ফিল্ডস অ্যান্ড আদার টু দ্য হার্থ। সুইট টিনি কাজিন্স বলতে গ্রাসহপার অ্যান্ড ক্রিকেটকে বোঝাচ্ছে। তো এই হচ্ছে এই কবিতা লেখার পিছনে গল্প। তো যাই হোক, আমাদের কিটসের যে সনেট দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ, এই কবিতাটি একটি সনেট বললাম, এবং এটি একটি ইটালিয়ান বা পেত্রাকান সনেট। ইটালিয়ান বা পেত্রাকান সনেট দুটো পার্টে ভাগ থাকে সাধারণত, অক্টেভ এবং সেস্টেট। প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ এবং শেষ 6 লাইনকে বলা হয় সেস্টেট। এই অক্টেভ এবং সেস্টেটের রাইম স্কিমটা জেনে নাও। অক্টেভের রাইম স্কিমটা হচ্ছে এ বি বিএ এ বি বিএ, আর সেস্টেটের রাইম স্কিমটা হচ্ছে সিডিই সিডিই। এই কবিতাটি যদি খুব সহজভাবে বলি, অক্টেভে আছে সামার বা গ্রীষ্ম ঋতুর কথা বলা হয়েছে, এবং এই গ্রীষ্মের কবি হচ্ছে গ্রাসহপার, ঘাসফড়িং। আর সেস্টেট এই 6 লাইনে আছে শীতের বর্ণনা, উইন্টার, এবং এই উইন্টারের কবি, দ্য পোয়েট অফ উইন্টার, এখানে ক্রিকেট। এই 14 লাইনের কবিতায় কবি একটা শার্প কন্ট্রাস্ট এনেছেন। তিনি অক্টেভে ইন্ট্রোডিউস করেছেন ঘাসফড়িং বা গ্রাসহপার, আর সেস্টেটে ইন্ট্রোডিউস করেছেন ক্রিকেট বা ঝিঝি পোকা। এই ঘাসফড়িং সিম্বলাইজ হট সামার ডে, একটা উষ্ণ গ্রীষ্মের দিনকে সিম্বলাইজ করছে, প্রতীক রূপে ফুটে উঠছে। আর ক্রিকেট সিম্বলাইজ কোল্ড উইন্টার ইভিনিং, শীতের ঠান্ডা একটা সন্ধেবেলাকে সিম্বলাইজ করছে। তো এই শুধু গ্রীষ্ম আর শীতের ঋতুর বৈচিত্র্য বা ঋতুর একটা পার্থক্য বা কন্ট্রাস্ট নেই এখানে, একটা কন্ট্রাস্ট আছে এখানে কালারেও। লক্ষ্য করো, ঘাসফড়িংয়ের রঙটা বেশ উজ্জ্বল হয়, সেখানে ঝিঝি পোকার রঙটা বেশ ডাল হয়, ফ্যাকাশে হয়। তো এই উজ্জ্বল কালারের মাধ্যমে ঘাসফড়িং কিন্তু গ্রীষ্মের প্রাচুর্যতা, গ্রীষ্মের যে লাইভলিনেসটাকে ইন্ডিকেট করছে, লাইভলি এনভায়রনমেন্ট অফ সামার সিজনকে ইন্ডিকেট করছে। কারণ ইংল্যান্ডের গ্রীষ্মকালটা তো বেশ মনোরম হয়, আর শীতকালটা বেশ কষ্টসাধ্য হয়। তাই ক্রিকেটের এই ডালনেসটা, ডাল কালারটা কিন্তু উইন্টারের ডালনেসটাকেও বোঝাচ্ছে, ডাল এনভায়রনমেন্টটাকেও বোঝাচ্ছে। আর ক্রিকেট আমরা সাধারণত সন্ধেবেলাতে বা রাত্রেবেলা দেখা যায়, কারণ ক্রিকেট হচ্ছে নকটার্নাল ইনসেক্ট। আর সেখানে ঘাসফড়িং বা গ্রাসহপার কিন্তু আমরা দিনের বেলাতে লক্ষ্য করি। এইভাবে একটা কন্ট্রাস্ট কবি এনেছেন। এই কন্ট্রাস্টের মাধ্যমে কবি কিন্তু অ্যাকচুয়ালি জোর দিচ্ছেন সাইকেল অফ নেচার, ঋতুচক্র। তিনি বলছেন যে একটা ঋতু আসবে, একটা ঋতু যাবে, গ্রীষ্ম আসবে, শীত আসবে। কবি বলছেন প্রকৃতির এই ঋতু পরিবর্তনের সাথে শব্দ বা সাউন্ডেরও পরিবর্তন হবে। হতে পারে কোনো গায়ক পাখি, নাইটেঙ্গেল বা কোকিলের সাউন্ড, হতে পারে সেটা ছোট্ট ক্ষুদ্র টিনি ইনসেক্টস, গ্রাসহপার বা ক্রিকেটের সাউন্ড হতে পারে। এই সাউন্ডগুলোই হচ্ছে মিউজিক অফ নেচার কবির কাছে, পোয়েট্রি অফ নেচার, প্রকৃতির গান কবির কাছে। এবং কবি বলছেন যেই সিচুয়েশনই হোক না কেন, হতে পারে উষ্ণ গ্রীষ্মের দিন বা হতে পারে নির্জন শীতের সন্ধ্যা, যেই পরিবেশই হোক, সাউন্ড, এই প্রকৃতির যেই মিউজিক, সেটা কখনোই থেমে যাবে না। এক কথায় এই কবিতার থিম বলতে গেলে তোমরা বলবে, দ্য পোয়েট হেয়ার এস্টাবলিশেস কন্টিনিউটি অফ পোয়েট্রি থ্রু দ্য ভয়েস অফ গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। এখানে গ্রাসহপার হচ্ছে সামারের সিম্বল, সামারের প্রতীক, গ্রীষ্মকালের প্রতীক, আর ক্রিকেট হচ্ছে শীতকালের প্রতীক। এবারে আমরা কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যায় আসছি। লক্ষ্য করো প্রথম 4 লাইনে,
দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড হোয়েন অল বার্ডস আর ফেন্ট উইথ হট সান অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মর্ন মিড। প্রথম লাইন লক্ষ্য করো, এই প্রথম 4 লাইনে কবি গ্রীষ্ম ঋতুর কথা বলছেন। এখানে তিনি এখনও গ্রাস হপারকে ইন্ট্রোডিউস করেননি। কবি প্রথমেই একটা মেটাফরিক্যাল স্টেটমেন্ট দিয়ে শুরু করছেন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এই পৃথিবীর কবিতা কখনো বিনষ্ট হয় না। পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি বলতে কবিতা, পোয়েট্রি অফ আর্থ বলতে এখানে মিউজিক অফ নেচারকে বোঝাচ্ছে, এই প্রকৃতির গান, প্রকৃতির মিউজিককে বোঝাচ্ছে। তিনি বলছেন নেচার ইজ অলওয়েজ হ্যাপি, নেচার ইজ নেভার স্যাড, কখনো নেচার দুঃখী নয়, এবং নেচারের সমস্ত ক্রিয়েচার, সমস্ত জীবই কিডসের কাছে বিউটিফুল। এবং এই বিউটিফুল ক্রিয়েচাররা যে সাউন্ড সৃষ্টি করে, যে শব্দ সৃষ্টি করে, সেটাই হচ্ছে মিউজিক অফ নেচার। সেটা হতে পারে কোনো গায়ক পাখি, কোকিল বা নাইটিঙ্গেলের, হতে পারে কোনো ক্ষুদ্র কীটপতঙ্গ যেমন গ্রাস হপার বা ক্রিকেট। তাই তিনি বলছেন পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এই প্রকৃতির গান কখনো বিনষ্ট হবে না। হোয়েন অল বার্ডস আর ফেন্ট উইথ দ্য হট সান অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, যখন সমস্ত পাখিরা, সমস্ত গায়ক পাখিরা, পাখিরা বলতে এখানে গায়ক পাখিরা ক্লান্ত হয়ে যাবে, ফেন্ট বলতে টায়ার্ড, যখন ক্লান্ত হয়ে যাবে উইথ হট সান, হট সান বলতে এখানে সান বলতে রোদ, হট সানশাইন, ওয়ার্ম সানশাইনকে বোঝাচ্ছে। প্রচণ্ড রোদে, প্রচণ্ড সূর্যের দাবদাহে যখন তারা ক্লান্ত হয়ে যাবে, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, তারা আশ্রয় নেবে কোনো গাছের ছায়াতে। এই লাইনেও তিনি একটা কন্ট্রাস্ট তৈরি করছেন, হট সান আর কুলিং ট্রিজ। নেক্সট লাইন, এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ। এই ভয়েসটা কার? এই ভয়েসটা হচ্ছে গ্রাস হপারের ভয়েস, একটু পরে আমরা জানবো। এ ভয়েস উইল রান, একটা শব্দ ধেয়ে আসছে, ফ্রম হেজ টু হেজ, কোথা থেকে? ঝোপ থেকে ঝোপে। হেজ বলতে এখানে ঝোপঝাড়, বুসেস। অ্যাবাউট দ্য নিউ মর্ন মিড, মিড বলতে এখানে মিডো, তৃণভূমি। নিউ মর্ন, সদ্য কর্তিত, সদ্য কাটা প্রান্তর বা সদ্য কাটা তৃণভূমিকে বোঝাচ্ছে এখানে, নিউলি কাট মিডো। তাহলে এই প্রথম 4 লাইনের মানে হচ্ছে এই যে পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, প্রকৃতির গান কখনো থামবে না, প্রকৃতির গান কখনো বিনষ্ট হবে না। আর যখন সমস্ত পাখিরা গান থামিয়ে দেবে, হোয়েন অল দ্য বার্ডস আর ফেন্ট উইথ হট সান, যখন প্রচণ্ড দাবদাহে, প্রখর রোদে যখন পাখিরা তাদের গান থামিয়ে দেবে, তারা যখন গাছের ছায়াতে লুকিয়ে যাবে, এ ভয়েস উইল রান, একটা শব্দ তখন ধেয়ে আসবে, গান থামবে না, একটা শব্দ ধেয়ে আসবে। কোথা থেকে? ঝোপ থেকে ঝোপে, নতুন কাটা, সদ্য কাটা প্রান্তরে। তাহলে এখান থেকে অনেক এমসিকিউ এসএকিউ আসবে, যেমন পাখিরা কখন ক্লান্ত হয়, পাখিরা কোথায় আশ্রয় নেয়, একটা শব্দ কোথা থেকে আসছে, এরকম প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন, যেটা আমরা পড়লেই ভালো করে যদি আমরা মন দিয়ে শুনি তাহলেই আমরা লিখতে পারবো। তাহলে ফার্স্ট 4 লাইনে কবি একটা সামার ডে, একটা গ্রীষ্মের দিনের বর্ণনার পরে 5th লাইনে কবি গ্রাস হপারকে ইন্ট্রোডিউস করছেন, ঘাস ফড়িংকে ইন্ট্রোডিউস করছেন। তিনি বলছেন, দেখো, দ্যাট ইজ দ্য গ্রাস হপার্স, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড। তিনি এখানে যে গ্রাস হপারের বর্ণনা করছেন, সেই গ্রাস হপার যেন তিনি অ্যাসপস ফিবেল, সেই যে গল্প দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাস হপার, যেখানে সেই গ্রাস হপার গ্রীষ্মের আনন্দে মাতোয়ারা হয়ে লাফিয়ে বেড়ায়, গান গেয়ে বেড়ায়, সেই ছবি, সেই গল্পের দ্বারা তিনি যেন অনুপ্রাণিত হয়ে এখানে তিনি গ্রাস হপারের ছবিটা আঁকছেন। তিনি বলছেন দ্যাট ইজ দ্য গ্রাস হপার্স। এখানে প্রশ্ন আসে, দ্যাট বলতে কী বোঝাচ্ছে? দ্যাট বলতে অনেকেই ভুল করে গ্রাস হপার লিখে দেয়। দ্যাট বলতে কিন্তু মিউজিক অফ গ্রাস হপার, দ্য সং অফ গ্রাস হপার। এখানে তো গ্রাস হপার হচ্ছে চারণ কবি, গ্রীষ্মের চারণ কবি, পোয়েট অফ সামার। তাহলে এখানে দ্যাট বলতে দ্য পোয়েট্রি অফ গ্রাস হপার, দ্য
সং অফ গ্রাসহপার। এটাই হচ্ছে গ্রাসহপারের গান। দ্যাট ইজ দ্য গ্রাসহপার্স, মানে এই গানটাই হচ্ছে গ্রাসহপারের। হি টেক্স দ্য লিড, সে এগিয়ে আসে। হি প্লেস দ্য রোল অফ লিডার, সে এগিয়ে আসে যখন সমস্ত পাখিরা গান থামিয়ে গাছের মধ্যে লুকিয়ে যায়। ইন সামার লাক্সারি, গ্রীষ্মের প্রাচুর্যের মধ্যে। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, তার আনন্দ যেন ফুরায় না। ঘাসফড়িংয়ের আনন্দ যেন শেষ হয় না। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইড। আর যখন ঘাসফড়িংও তার আনন্দে ক্লান্ত হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, হি রেস্ট, কোথায় বিশ্রাম নেয়? সে বিশ্রাম নেয়। হি রেস্ট অ্যাট ইজ, সে শান্তিতে আরামে বিশ্রাম নেয়। বিনিথ সাম প্লিজেন্ট উইড, কোনো মনোরম আগাছার মাঝে বা নিচে। বিনিথ মানে নিচে, কোনো মনোরম আগাছার নিচে সে বিশ্রাম নেয়। প্লিজেন্ট উইড কথাটাও কিন্তু কন্ট্রাস্টিং। প্লিজেন্ট মানে মনোরম আগাছা, উইড মানে আগাছা, দুটো কন্ট্রাস্টিং ওয়ার্ড। তাহলে এই 4 লাইনে তিনি বলছেন দ্যাট ইজ গ্রাসহপার্স, হি টেক্স দ্য লিড। এটাই হচ্ছে গ্রাসহপারের গান। দ্যাট বলতে গ্রাসহপারের গানটাকে বোঝাচ্ছে। কে এগিয়ে আসে প্রশ্ন আসবে, বিভিন্ন রকম এসে কেউ প্রশ্ন আসবে। হু টেক্স দ্য লিড, গ্রাসহপার টেক্স দ্য লিড। সামার লাক্সারি খুব ইম্পর্টেন্ট ফ্রেজ, এটার মানে কি? সামার্স প্লিজার। তোমরা বলবে যেখানে সামার একটা সুন্দর ঋতু, কিন্তু পাখিরা এক্সেস হিট, গ্রীষ্মের যে প্রচণ্ড রোদে ক্লান্ত হয়ে যায়, তারা গান থামিয়ে গাছের ডালে বিশ্রাম নেয়। কিন্তু সারপ্রাইজিংলি গ্রাসহপারের কাছে এটা বেশ আনন্দদায়ক ঋতু, সে লাফিয়ে লাফিয়ে গান গেয়ে বেড়ায়। তাই সামার ইজ লাক্সারিয়াস, সামার ইজ লাক্সারি টু গ্রাসহপার। এই হচ্ছে আমাদের সামার লাক্সারি ফ্রেজ। নেক্সট লাইন, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। এখান থেকে প্রশ্ন আসবে কার ডিলাইট, কার আনন্দ শেষ হয় না? গ্রাসহপারে। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান হি রেস্ট অ্যাট ইজ, কে শান্তিতে বিশ্রাম নেয়? গ্রাসহপার। কোথায় বিশ্রাম নেয় প্রশ্ন আসবে, কোথায় সে আনন্দে বা শান্তিতে আরামে বিশ্রাম নেয়? বিনিথ সাম প্লিজেন্ট উইড, কোনো মনোরম আগাছার নিচে সে বিশ্রাম নেয়। এই হচ্ছে আমাদের 8 লাইন অক্টেভ, যেখানে তিনি সামার সিজনের কথা বলছেন এবং গ্রাসহপারের কথা বলছেন। এখানে কবি গ্রাসহপারকে গ্রীষ্মকালের চারণ কবি হিসাবে রিপ্রেজেন্ট করছেন। হেয়ার দ্য গ্রাসহপার বিকামস দ্য বার্ড অফ সামার, পোয়েট অফ সামার। এবার শেষ স্টেট দেখো একই রকমভাবে শুরু হচ্ছে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার on a lone winter evening when the frost has wrought a silence. From the stove there thrills the cricket's song, in warmth increasing ever, and seems to one in drowsiness half lost, the grasshoppers among some grassy hills. এই হচ্ছে আমাদের 6 লাইন শেষ স্টেট। এখানেও কবি একই রকমভাবে একটা স্ট্রং স্টেটমেন্ট দিচ্ছেন যে প্রকৃতির গান, প্রকৃতির মিউজিক কখনো থামবে না। পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার স্টপস, প্রকৃতির গান কখনো থামবে না। অন এ লোন উইন্টার ইভিনিং, নির্জন শীতের সন্ধ্যাবেলা। তো অক্টেভে আমরা দেখেছিলাম একটা গ্রীষ্মের দিনের বর্ণনা রয়েছে, এখানে ঠিক তার অপোজিট শীতের সন্ধ্যাবেলার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। ওখানে গ্রীষ্মের দিন বা গ্রীষ্মের দুপুর, এখানে শীতের সন্ধ্যা। অন এ লোন উইন্টার ইভিনিং, একটা নির্জন শীতের সন্ধ্যা। হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, ভীষণ ইম্পর্টেন্ট লাইন, বারবার আসে পরীক্ষায়। কে নিস্তব্ধতা সৃষ্টি করছে? ফ্রস্ট। ফ্রস্ট অর্থাৎ তুষারপাত নিস্তব্ধতা সৃষ্টি করে। তাহলে কে নিস্তব্ধতা সৃষ্টি করে? উইন্টার নয়, ক্রিকেট নয়, যেগুলো ভুল করো। ফ্রস্ট, তুষারপাত নিস্তব্ধতা সৃষ্টি করে। এবং তিনি চতুর্থ লাইনে এবার ক্রিকেটকে ইন্ট্রোডিউস করছেন। তিনি বলছেন ফ্রম দ্য স্টোভ দেয়ার থ্রিলস দ্য ক্রিকেট সং। কোথা থেকে ক্রিকেটের গান ভেসে আসছে? ফ্রম দ্য স্টোভ, অগ্নিকুণ্ড থেকে। ফ্রম দ্য স্টোভ মানে হচ্ছে ফায়ার প্লেস। প্রত্যেকটা শীতপ্রধান দেশের প্রত্যেকটা বাড়িতেই থাকে ফায়ার প্লেস। সেই ফায়ার প্লেস থেকে একটা তীক্ষ্ণ আওয়াজ, তীক্ষ্ণ আওয়াজ ভেসে আসছে, সেটা ক্রিকেটের গান।
ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, এর ফলে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, এবং একজন তন্দ্রাচ্ছন্ন অর্ধচেতন কোনো একটা মানুষের মনে হচ্ছে, সিমস মানে মনে হচ্ছে, দ্য গ্রাস হপার্স অ্যামাং সাম গ্রাসি হিল, কোনো ঘাস ফড়িং যেন ঘাসে ঢাকা পাহাড় থেকে গান গেয়ে বেড়াচ্ছে। তাহলে এখানে ড্রাউজিনেস হাফ লস্ট, অর্ধচেতন ব্যক্তিটি সম্ভবত কবি কিটস, যে শীতের সন্ধ্যায় ফায়ার প্লেসের সামনে ঝিঝি পোকার ডাক শুনে ভুল করে ঘাস ফড়িংয়ের ডাক বলে মনে করছে। তো তিনি শুনতে পাচ্ছেন অ্যাকচুয়ালি ঝিঝি পোকার ডাক, কিন্তু তার মনে হচ্ছে যেন কোনো ঘাস ফড়িং ঘাসে ঢাকা পাহাড় থেকে গান গেয়ে বেড়াচ্ছে। এই হচ্ছে আমাদের শেষ স্টেট, যেখানে তিনি একটা উইন্টার সিন, শীতের সন্ধ্যাবেলার বর্ণনা দিচ্ছেন, এবং এখানে একটা ঝিঝি পোকা শীতের কবি হয়ে উঠছে, শীতের চারণ কবি হয়ে উঠছে। এই 6 লাইনের মানে হচ্ছে খুব সোজা কথায় যে প্রকৃতির গান কখনো থামবে না, সেটা শীতের সন্ধ্যাই হোক না কেন, যেখানে তুষারপাত একটা নিস্তব্ধতা সৃষ্টি করেছে। এই তুষারের নিস্তব্ধতা, সাইলেন্সটাকে ভেঙে দিচ্ছে কে? একটি ছোট্ট ঝিঝি পোকার গান, একটি ক্রিকেটের গান, এবং অগ্নিকুণ্ড বা ফায়ার প্লেসের যে উষ্ণতা, সেই উষ্ণতাকে আরও বাড়িয়ে তুলছে তার গানের মাধ্যমে ঝিঝি পোকা। এবং কবি, যিনি ওই ফায়ার প্লেসের সামনে বসে আছেন ঘুমের ঘোরে, এই ক্রিকেটের গানকেই ভুল করে ঘাস ফড়িংয়ের গান বলে মনে করছেন। এবং এখানে কবি যেভাবে ক্রিকেটের গানের সঙ্গে ঘাস ফড়িংয়ের গানের একটা সমন্বয় সাধন করছেন, এটার মাধ্যমে কবি আসলে এমফাসাইজ করছেন দ্য সাইকেল অফ নেচারকে। কারণ গ্রীষ্ম বা শীত সবই হচ্ছে প্রকৃতিরই একটা অঙ্গ, তাই এখানে কবি ঘাস ফড়িংয়ের গানের সঙ্গে ক্রিকেটের গানের একটা সুন্দর সমন্বয় সাধন করছেন। কবি এখানে নীরব শীতের সন্ধ্যায় ঝিঝি পোকার গানের মধ্যে গ্রীষ্মের ঘাস ফড়িংয়ের গানের উষ্ণতা অনুভব করছেন। তিনি এই কবিতাতে যখন বলছেন ড্রাউজিনেস হাফ লস্ট, আমাদের ফেমাস ওড টু নাইটিঙ্গেলের কথা মনে পড়ছে, যেখানে তিনি বলছেন ডু আই অ্যাওয়েক অর স্লিপ। নাইটিঙ্গেলের গান শুনে তিনি বলছেন ডু আই অ্যাওয়েক অর স্লিপ, আমি ঘুমিয়ে আছি না জেগে আছি। কবি এই কবিতাতেও বাস্তবতা ও স্বপ্নের মাঝামাঝি অবস্থায় বিরাজ করছেন, যেখানে তিনি একটি ক্রিকেটের গানকে ভুল করে গ্রাসহপারের গান বলে মনে করছেন। রোমান্টিক কবিরা সাধারণত এসকেপিস্ট হয়, তারা হার্শ রিয়েলিটি, কঠিন বাস্তব থেকে পালিয়ে একটা ইমাজিনেশন, কল্পনার দুনিয়ায় চলে যেতে চান। কবি কিটসও এখানে তার কঠিন বাস্তব জীবন থেকে আমাদেরকে নিয়ে যেতে চান একটা কল্পনার জগতে, যেখানে তিনি ছোট্ট কীটপতঙ্গের মধ্যেও সৌন্দর্য অনুভব করছেন এবং আমাদেরকে সেই সৌন্দর্য উপলব্ধি করাচ্ছেন এখানে। এবং তাই তিনি এখানে লক্ষ্য করো ক্রিকেট এবং গ্রাসহপারকে পার্সনিফাই করেছেন, ব্যক্তিত্ব আরোপ করেছেন। ক্রিকেটের সি তিনি ক্যাপিটাল করেছেন এবং গ্রাসহপারের জিটাকেও ক্যাপিটাল করেছেন, এবং প্রোনাউন হিসাবে হি এবং হিজ ব্যবহার করেছেন। এটার মাধ্যমে তিনি তাদেরকে এই ছোট্ট ইনসাইটগুলোকে একটা গুরু দায়িত্ব দিয়েছেন, বিগ রেসপন্সিবিলিটি দিয়েছেন টু কিপ অ্যালাইভ দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ, মিউজিক অফ দ্য নেচার। কিছু ডিপার মিনিং বলতে গেলে এই কবিতা একটা হোপকে ইন্ডিকেট করছে। কী হোপ? যে যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, সে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহই হোক বা শীতের কঠিন সময়ই হোক না কেন, দেয়ার ইজ অলওয়েজ এ ওয়ে টু ওভারকাম ইট। কিছু না কিছু উপায় থাকবেই এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য। আবার এইভাবেও বলতে পারি যে গ্রীষ্মকালটা তো ইংল্যান্ডে মনোরম ঋতু, যেখানে শীতকালটা প্রচণ্ড কঠিন সময়। তাই বলতে পারি এখানে একটা হোপ রয়েছে যে যখন কবি ক্রিকেটের গান শুনে গ্রাসহপারের কথা মনে পড়ছে তার, এটাও ইন্ডিকেট করছে যে কবি এটা বলতে চাইছেন যে কঠিন সময় যতই আসুক, এই শীতকালটা কঠিন সময় হতে পারে, কিন্তু সামার, ভালো সময়টা, মনোরম সময়টা আবার ঠিক ফিরে আসবে। কারণ এটাই হচ্ছে সাইকেল অফ নেচার। খারাপ সময় এলে তারপরেই ভালো সময় আসবে, শীতকালের পরে ঠিক গ্রীষ্মকাল আসবে। এবং এটাকেই তিনি নাম দিয়েছেন নেগেটিভ ক্যাপাবিলিটি। তার নিজের থট, তার নিজের আইডিয়া, তার নিজের ইমাজিনেশন কবি বা নোভেলিস্ট বা ড্রামাটিস্টরা কখনোই ডিরেক্টলি বলেন না, বিভিন্ন মাধ্যমে বলে থাকেন, বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে বলে থাকেন। যেমন শেক্সপিয়ার তার নিজের থট
প্রকাশ করেছেন বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে, হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলোর মাধ্যমে। ঠিক তেমনভাবে কিটস এখানে যখন বলছেন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, বা যখন তিনি বলছেন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, প্রকৃতির গান কখনো থামবে না, আসলে তিনি তার ক্রিটিকদেরকে জবাব দিচ্ছেন। তার ক্রিটিকরা যখন জঘন্যভাবে তাকে ক্রিটিসাইজ করেছে, তাকে ককনি স্কুল অফ পোয়েট্রির আখ্যা দিয়েছেন, তাদেরকে তিনি জবাব দিচ্ছেন যে তোমরা যতই ক্রিটিসাইজ করো, তোমরা যতই আমার গানকে থামানোর চেষ্টা করো, তোমরা আমার গানকে থামাতে পারবে না। এইভাবে তিনি তার নিজের কবিতাকে তিনি অ্যাকচুয়ালি ইমমর্টালাইজ করছেন এই শব্দগুলোর মাধ্যমে। যেমন যে কোনো সিজন আসুক, গ্রীষ্মকাল বা শীতকাল, যে কোনো এক্সট্রিম সিচুয়েশন হোক, প্রকৃতির গান যেমন থেমে থাকে না, কেউ না কেউ সেই গান গেয়ে বেড়ায়, সে ছোটো কীট পতঙ্গই হোক না কেন, গ্রাসহপার বা ক্রিকেট। ঠিক তেমনভাবেই তিনি বলছেন সমালোচকরা যতই ক্রিটিসাইজ করুক, তাকে যতই থামানোর চেষ্টা করুক, তার গান কখনো থামাতে পারবে না। এভাবেই তিনি এখানে ইমমর্টালিটি অফ পোয়েট্রি, ইমমর্টালিটি অফ বিউটির কথা বলছেন। অন্যান্য কবির মতো তিনি কাব্যকে অমরত্ব প্রদান করছেন, তার উপভোগ করা সৌন্দর্যকে অমরত্ব প্রদান করছেন এবং আমাদেরকে, পাঠকদেরকে ইন্সপায়ার করছেন এবং পরবর্তী জেনারেশনের কবিদেরকেও ইন্সপায়ার করে এসেছেন। এখানে সামার এবং উইন্টার ইউথ এবং ওল্ডকেও সিম্বলাইজ করছে। সামার লাক্সারি আমাদের যৌবনকে প্রকাশ করছে, যৌবনের প্রাচুর্যতাকে বোঝাচ্ছে। তেমনভাবে উইন্টার, তার সঙ্গে লোন উইন্টার ইন্ডিকেট করছে ওল্ড এজকে। তিনি বলছেন যৌবনের যেমন সৌন্দর্য রয়েছে, যৌবনের যেমন প্রাচুর্যতা রয়েছে, ওল্ড এজেরও নিজস্ব সৌন্দর্য রয়েছে। যখন তিনি বলছেন যে তিনি ক্রিকেটের গান শুনে সেটাকে গ্রাসহপারের গান বলে মনে করছেন, এটাও ইন্ডিকেট করছে যে বৃদ্ধ লোকেরা যেমন তাদের বৃদ্ধ বয়সে যৌবনের কথা মনে করে কিছুটা রিলিফ পায়, সেটাও যেন ইন্ডিকেট করছে। গ্রাসহপার দেখতে গেলে 1 বছর বাঁচে, তো গ্রাসহপারের এই জীবনের সঙ্গে কবির জীবনের জন্য একটা মিল আছে, একটা অস্পষ্ট ইঙ্গিত আছে যে গ্রাসহপার যেভাবে তার যৌবনটাকে, তার এই সামারটাকে উপভোগ করছে, এনজয় করছে, কবিও তার এই সামারটাকে, কবির যৌবনটাকে উপভোগ করতে চায়। কবি হয়তো এখানে ইঙ্গিত করছেন তার জীবনটা হয়তো দীর্ঘজীবী হবে না, কিন্তু তিনি সেই স্বল্প সময়ের মধ্যে তিনি একটা গ্রাসহপারের মতো জীবনটাকে উপভোগ করতে চান। তো সোজা কথায় আমাদের এত ডিপার মিনিং পরীক্ষায় আসবে না, আমাদের মেন দুটো জিনিস মনে রাখতেই হবে যে এখানে গ্রীষ্মকালের কথা বলা হয়েছে এবং গ্রীষ্মকালের কবি হচ্ছে এখানে গ্রাসহপার। ঘাসফড়িংকে কবি গ্রীষ্মকালের কবি করেছেন এবং শীতকালের কবি করেছেন ক্রিকেটকে, কবি ঝিঁঝি পোকাকে শীতকালের, উইন্টারের কবি করেছেন। এই দুটো জিনিস মাথায় রাখো। এবারে দেখো তোমাদের কিছু ইম্পর্টেন্ট এসএকিউ দিয়েছি, তোমরা এগুলো টুকে নিও, এর বাইরে কোনো এসএকিউ আসবে না, সাল ওয়াইজ দেওয়া আছে। এই এসএকিউগুলো তোমরা তৈরি করে নিও এবং কিছু ইম্পর্টেন্ট ডেসক্রিপটিভ প্রশ্নও আছে। 5 নম্বরের ডেসক্রিপটিভ প্রশ্নেরও সাজেশন রয়েছে, যেগুলো তোমরা করলেই পরবর্তী পরীক্ষার জন্য, যে বছরই হোক, এইচএস পরীক্ষা এবছর 2021ই হোক বা পরবর্তী 2022-23, সবের জন্য এই প্রশ্নগুলো করলেই তোমরা তৈরি হয়ে যাবে। যেমন টাইটেল, কবিতায় টাইটেল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ থেকে টাইটেল এসেছে 2014-2018 এইচএসে। এছাড়াও মেন প্রশ্ন এই কবিতার সোজা কথায় গ্রীষ্মের বর্ণনা আর শীতের বর্ণনা, এই দুটো যদি আমি তৈরি করে নিই, যে কোনো প্রশ্নের উত্তরই আমি করতে পারবো। যেমন এটাই 2016 এবং এবছর 2020 এসেছে যে হোয়াট পিকচার অফ সামার অ্যান্ড উইন্টার ইজ প্রেজেন্টেড। 2020 এসছে হাউ ডাজ কিডস এস্টাবলিশ দ্য কন্টিনিউটি অফ পোয়েট্রি। 2016 এবং 2020 এসেছে। আর মেন প্রশ্ন হোয়াই ডাজ কিডস ফিল দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। এই প্রশ্নটা এইচএসে 2015, 2017 এবং 2019 এসেছে। এগুলোই তোমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ, জন কিটসের লেখা এই কবিতাটি তোমাদের খুব ডিটেলসে আলোচনা করলাম। মন দিয়ে শুনলে তোমরা সমস্ত এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন করতে পারবে এবং ডেসক্রিপটিভ প্রশ্নেরও একটা সাজেশন দেওয়া হলো। যদি এই কবিতাটি হেল্পফুল বলে মনে হয় তোমাদের শুনে, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।